হাই, আজকে আমরা ক্লাস 12-এর যেহেতু পরীক্ষা খুব কাছিয়ে গেছে, তাই আমরা এখন রিভিশন শুরু করব। আর যেহেতু এই সেমিস্টারে তোমাদের এমসিকিউ থাকবে, সেজন্য আমরা ইউনিট ওয়াইজ প্রথমে এমসিকিউ প্র্যাকটিস করব এবং তারপরে ফুল সেটের এমসিকিউ প্র্যাকটিস করব। তো ইউনিট 1-এ তোমাদের আছে কি স্থির তড়িৎ। তো এখানে আমরা পরীক্ষা আসার মতো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আমাদের কনসেপ্ট চেক করার জন্য যে সমস্ত এমসিকিউগুলো প্র্যাকটিস করা দরকার, সেগুলো আমরা এখানে আলোচনা করব। তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নে। আচ্ছা, এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে একটি প্লাস্টিকের টুকরোকে উল দিয়ে ঘষা হলে টুকরোটিতে 3.2 10⁻⁻7 কুলম আধান জমা হয়। এখানে কিন্তু নেগেটিভে দেওয়া আছে আধানের পরিমাণটা, এবং টুকরোটির ভর বৃদ্ধির পরিমাণ কত হবে সেটা বার করতে বলেছে। তো আধানের পরিমাণ যেহেতু মাইনাসে দেওয়া আছে, তো আধান মাইনাস কখন হয়? যখন কোনো পরমাণু ইলেকট্রন কি করে, বর্জন করে দেয়, তখন সে তো ধনাত্মক হয়ে যায়। আর যখন ইলেকট্রন গ্রহণ করে তখন কি হয়? ঋণাত্মক আধান হয়। এবং এখানে যেহেতু ঋণাত্মক আধান দেওয়া হয়েছে, তার মানে কিন্তু ওই বস্তুটা কি করেছে? ইলেকট্রন গ্রহণ করেছে, এবং আধানের পরিমাণ আমাদের এখানে দেওয়া আছে। এবং বার করতে বলেছে যে ভর বৃদ্ধি, যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো, তো ইলেকট্রনেরও তো ভর আছে। তো ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে ভর বৃদ্ধি কত হবে? তো প্রথমে আমরা দেখব যে কতগুলো ইলেকট্রন সে গ্রহণ করেছে, এবং এক একটা ইলেকট্রনের যে ভর আছে সেটা দিয়ে আমরা তাকে মাল্টিপ্লাই করে দেবো। তো শুরু করা যাক আমাদের তাহলে ধাপে ধাপে। আচ্ছা, প্রথমে আমরা আধানের যে পরিমাণটা দেওয়া হয়েছে সেটা আমরা প্রথমে লিখে নিচ্ছি। কিউ ইকুয়াল টু দেওয়া হয়েছে -3.2 ইন্টু 10⁻⁻7 কুলম। আচ্ছা, এবং এক একটি ইলেকট্রনে আধানের পরিমাণ কত থাকে, যেটাকে আধানের কোয়ান্টা বলা হয় বা কোয়ান্টাইজেশন বলা হচ্ছে। তো সেটাকে আমরা স্মল ই দিয়ে ডিনোট করি। ই ইকুয়ালস টু কত হয়? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম হয়। তাহলে আমরা যে আধানের যে কোয়ান্টাইজেশনের যে ধর্মটি জানি, অর্থাৎ কোনো একটি বড় বস্তুর আধানের পরিমাণ কিউ ইকুয়াল টু কী হয়? ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। এখানে প্লাস মাইনাস হতে পারে, এবং এন এর মান 1 2 3 ... যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তো এখান থেকে আমরা আমাদের আধানের পরিমাণ কিউ দেওয়া আছে এবং ইলেকট্রন আধানের পরিমাণ আমরা জানি। তাহলে কতগুলো ইলেকট্রন সে গ্রহণ করেছে বা বর্জন করেছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এন ইকুয়াল টু কী হবে? কিউ ডিভাইড ই। তাহলে কিউ এর ভ্যালু পুট করে দাও, -3.2 ইন্টু 10⁻⁻7, এবং ই এর ভ্যালু -1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে গেল। 1.6কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3.2 হয়, তাহলে এটা 2 দিয়ে কাটাকাটি চলে যাচ্ছে। আর এখানে পাওয়ারের ক্যালকুলেশন করলে তোমার 19 উপরে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 19 থেকে 7 মাইনাস করলে কত হবে? 12 হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 10⁻12 এতগুলো কিন্তু ইলেকট্রন সে কী করেছে? গ্রহণ করেছে। যেহেতু ভর বৃদ্ধি বলছে, তার জন্য কি হচ্ছে? ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এক একটা ইলেকট্রনের ভর কত? এক একটা ইলেকট্রনের ভর, মাস অফ ইলেকট্রন 9.1 ইন্টু 10⁻31 কেজি হয়। তাহলে কতটা পরিমাণ ভর বৃদ্ধি পেয়েছে? ডেল্টা এম দিয়ে আমরা সেটাকে যদি লিখি তাহলে হবে মাস অফ ইলেকট্রন ইন্টু নাম্বার অফ ইলেকট্রন এন। মাস অফ ইলেকট্রন 9.1 ইন্টু 10⁻31 কেজি ইন্টু 2 ইন্টু 10⁻12। তাহলে দেখো 2 দিয়ে এখানে 9.1কে মাল্টিপ্লাই করে দাও, তাহলে আসবে 18.2, এবং এখানে পাওয়ারগুলোকে ক্যালকুলেশন করলে আসবে 31 আছে, এখানে 12 আছে, 31 মাইনাসে আছে, তাহলে তোমার হয়ে যাবে 10⁻⁻19 কেজি। তাহলে এতটা পরিমাণ ভর বৃদ্ধি পাবে। তাহলে অপশনগুলোর মধ্যে এবার দেখো কোনটা সঠিক হচ্ছে। আমাদের এখানে 3.2 দিয়েছে, 2 দিয়েছে, এখানে ভর বৃদ্ধি পাবে না বলছে 18 ইন্টু 10⁻19।
তো আমাদের 18.2 এসছে, অর্থাৎ এটার সাথে আমাদের ম্যাচ করছে। তো এটি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। চলো এবার পরবর্তী অঙ্কেতে। এখানে বলা হচ্ছে, এখানে একটি ছবি দেওয়া হয়েছে, আর একটা বস্তুর ছবি দেওয়া হয়েছে। বলছে বস্তুটিতে কিছু পরিমাণ আধান দেওয়া হলে বস্তুটির কোন বিন্দুতে তলমাত্রিক ঘনত্ব সবচেয়ে বেশি হবে। তো আমরা যদি এই বস্তুটাকে কিছু পরিমাণ আধান দিয়ে দিই, তো আধানের যে একটি ধর্ম আছে তলমাত্রিক ঘনত্ব, সেখানে বলা হয় যে আধান সবচেয়ে বেশি সঞ্চিত হবে কোনো বস্তু বা পরিবাহীর যে অংশটা সবথেকে বেশি বক্র বা সবথেকে বেশি সূচল, অর্থাৎ যার ব্যাসার্ধ কী হবে সবচেয়ে কম হবে। আধানের তলমাত্রিক ঘনত্বকে সিগমা দিয়ে লেখা হয়, এবং এটি হচ্ছে ওই ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ যেখানে ব্যাসার্ধ সবচেয়ে কম হবে, মানে যে অংশটা বেশি বক্র হবে অর্থাৎ সূচল হবে, সেই জায়গাতে সিগমা অর্থাৎ তলমাত্রিক ঘনত্ব কী হবে সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা এ বি সি এই তিনটা অংশের মধ্যে দেখতে পাচ্ছি যে এই অংশটা বেশি বাঁকা, অর্থাৎ এইটাকে নিয়ে যদি আমরা এই বক্রতলের ব্যাসার্ধটা কী হবে সব থেকে ছোট হবে, এই বক্রতলের ব্যাসার্ধ কী হবে বড় হচ্ছে, বা এই বক্রতলের ব্যাসার্ধ আরও অনেক বড় হবে। তাহলে সব থেকে বেশি আধান কোথায় জমা হবে, যেখানে বক্রতা ব্যাসার্ধ কী হবে সবচেয়ে কম হবে। তার মানে বি বিন্দুতে আধানের তলমাত্রিক ঘনত্ব সবচেয়ে বেশি হবে। তো বি বিন্দু অর্থাৎ অপশন নাম্বার বিটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি বর্গক্ষেত্রে চারটি শীর্ষবিন্দু এ বি সি ডি চারটি আধান রাখা হলে এ বিন্দুতে প্লাস কিউ আধান রাখা হয়েছে, বি বিন্দুতে প্লাস 2 কিউ আধান রাখা হয়েছে, এবং সি বিন্দুতেও প্লাস কিউ আধান রাখা হয়েছে, এবং ডি বিন্দুতে -2 কিউ আধান রাখা হয়েছে। বলছে ও বিন্দুতে অর্থাৎ কর্ণগুলো যেখানে ছেদ করেছে সেই ও বিন্দুতে বলছে একটি একক আধানের ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ কী হবে। মানে এখানে বলের মান কিন্তু বের করতে বলেনি, শুধুমাত্র লব্ধি যে বলটা হবে, যদি আমরা ধরে নিই যে এখানে একটা হচ্ছে একক আধান আছে +1 ইউনিট পজিটিভ আধানই আমরা ধরে নিচ্ছি, তো সেই একক আধানের ওপর এই চারটা আধানের জন্য মোট যে লব্ধি বল কাজ করবে, সেই লব্ধি বলের দিকটা কোন দিকে হবে সেটা বার করতে বলা হয়েছে। তো আমরা তাহলে এখানে কুলম্বের সূত্রটাই অ্যাপ্লাই করব। দেখো এখানে এ বিন্দুতে এবং সি বিন্দুতে যেটা দেখা যাচ্ছে যে দুটো আধানের মানই কিন্তু কি আছে সমান আছে। আচ্ছা, আমরা একটা একটা করে প্রথমে বলের মান বের করব এবং দিকের মান বের করব, তারপরে তাদের লব্ধিগুলো আমরা বের করব। তো প্লাস কিউ আধানের জন্য এখানে যে বল হবে, যেহেতু কর্ণের মধ্যবর্তী বিন্দুতে অবস্থান করছে, অর্থাৎ এখান থেকে এই দূরত্ব এবং এই দূরত্বটা তো সমানই আছে, প্লাস কিউ আধান এখানকার +1 আধানকে কি করবে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, যেহেতু সেম আধান তো বিকর্ষণ করবে, অর্থাৎ এই প্লাস আধান এখানকার একক আধানের উপর কিন্তু এই দিকে বল প্রয়োগ করবে। সে বলের মান আমরা বের করছি না, শুধু আমরা দিকটাই ক্যালকুলেশন করছি। এবং এই প্লাস আধান এই +1 আধানের উপর কিন্তু অপোজিট ডিরেকশনে এই দিকে বল প্রয়োগ করবে, কারণ যেহেতু এটাও প্লাস, এই প্লাসকে কি করবে বিকর্ষণ করবে, এই প্লাসকে বিকর্ষণ করছে। আর যেহেতু দূরত্বটা সেম, আধানের মানগুলোও সেম, তাহলে কিন্তু দুটো বল পরস্পর বিপরীত দিকে কাজ করছে, তাই এই দুটো বল পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, অর্থাৎ এ বিন্দু এবং সি বিন্দুতে যে আধান দুটো আছে এদের জন্য লব্ধি বল কি হচ্ছে 0 হচ্ছে। এবার বাকি থাকলো আমাদের দুটো আধান। তাহলে এবার বি বিন্দুতে যে 2 কিউ আধান আছে, তো যেহেতু এটিও ধনাত্মক আধান রয়েছে, তাহলে ধনাত্মক আধান এই ধনাত্মক আধানকে কি করবে বিকর্ষণ করবে, তাহলে বল এই দিকে বল প্রয়োগ করবে এর ওপরে। এবং ডি বিন্দুতে যে -2 কিউ আধান রয়েছে, সেই -2 কিউ আধান এখানকার প্লাস আধানকে কিন্তু আকর্ষণ করবে, অর্থাৎ তার দিকটা কিন্তু এদিকেই হচ্ছে, সেম ডিরেকশন, অর্থাৎ
বি বিন্দুর আধান এখানকার +1 আধানকে এদিকে ঠেলছে, আবার ডি বিন্দুতে যে -2q আধান আছে সেই আধান যেহেতু +1 যেহেতু অপোজিট হচ্ছে সেই জন্য একেও কিন্তু এদিকে কি করছে, আকর্ষণ করছে। অর্থাৎ লব্ধি তাহলে বলের দিক কি হচ্ছে, এই দুটো বল অ্যাড হয়ে যাবে, তাহলে লব্ধি বলের দিক আমার কিন্তু ওডি বরাবর হচ্ছে বা বিডি বরাবর আমরা বলতে পারি এখানে। তো অপশনগুলো চেক করা যাক কোনটার সাথে ম্যাচ করছে। প্রথমে বলেছে 0, তো 0 তো হবে না। তারপরে বলেছে এসি কর্ণ বরাবর, এসি কর্ণ বলতে এই বরাবরের কথা বলা হচ্ছে, এই বরাবর তো আমরা লব্ধি বল 0 পেয়ে গেছি। বিডি কর্ণ বরাবর, তো বিডি কর্ণ বরাবর আমাদের হচ্ছে লব্ধি বল থাকছে, অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু বিডি কর্ণ বরাবর এটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ডিসি বরাবর তো হচ্ছে না, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। আমরা যদি এখানে বলের মান বের করতে চাই তাহলে আমরা কুলম্বের সূত্র ব্যবহার করে কিন্তু বলের মানও বের করতে পারবো। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে, বলছে 4 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার তল XY তলের সঙ্গে সমান্তরালে আছে, ওই অঞ্চলের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান দেওয়া আছে। তাহলে বলছে তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সকে আমরা হচ্ছে ফাই দিয়ে ডিনোট করি, তো তড়িৎ ফ্লাক্সের মান কত হবে সেটা বার করতে বলা হয়েছে। তো এখানে প্রথমে আমাদের যে বর্গাকার তল দিয়েছে, তো আমরা এটার প্রথমে একটু ডায়াগ্রাম করার চেষ্টা করি। XY তলের সঙ্গে বলছে সমান্তরালে আছে। আচ্ছা, ধরে নাও এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এটি হচ্ছে জেড অ্যাক্সিস। 4 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার তল XY তলের সঙ্গে সমান্তরালে আছে, অর্থাৎ সেটি এই XY তলে থাকবে, অর্থাৎ এই বরাবর আমরা 4 মিটার ধরে নিই এবং এই বরাবর আমরা 4 মিটার ধরে নিই। এখান থেকে এইটুকু 4, এখান থেকে এইটুকুও 4 হচ্ছে, একটা ক্ষেত্রফল আমরা বানিয়ে নিই একটা। এই যে এটা হচ্ছে XY তল হয়ে গেল আমাদের। তো XY তলে যেহেতু আমার ক্ষেত্রফলটা আছে, তো সেই XY তলের দিকটা কোন দিকে হবে, তো আমরা জানি কোনো তলের দিক হয় সেই তলের ওপর লম্ব, তাহলে এখানে XY তলের দিকটা কিন্তু এই তলের ওপর লম্ব দিকে হবে, অর্থাৎ জেড বরাবর হবে। এবং সেই জেড বরাবর আমরা হচ্ছে দিককে বোঝানোর জন্য আমরা হচ্ছে একক ভেক্টর কে ক্যাপ ব্যবহার করি। তো আমরা হচ্ছে XY তলের দিক হচ্ছে কে ক্যাপ বরাবর লিখে রাখলাম। এবং তার মানটা যদি আমরা ক্ষেত্রফলের যেহেতু বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া ছিল 4 4 করে, বর্গাকার ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য দুটোই সমান, তাহলে ক্ষেত্রফল কত হবে, এ ইকুয়াল টু কত হবে, দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, অর্থাৎ 4 এর স্কোয়ার অর্থাৎ 16, আর তার দিকটা কোন দিকে হচ্ছে কে ক্যাপ বরাবর, তাহলে 16 কে ক্যাপ, আর একক আমরা লিখে দেবো মিটার স্কোয়ার, ক্ষেত্রফলের যেহেতু একক সেই জন্য মিটার স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এবার আমরা দেখে নিই যে ফ্লাক্স ইকুয়াল টু কী হয়, তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু হয় ই ডট এ। ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর এ হচ্ছে ক্ষেত্রফল, মানে কোনো তলের লম্ব হবে কতগুলো বলরেখা যাচ্ছে সেটাকে আমরা ফ্লাক্স বলি। তো এখানে আমরা হচ্ছে ই এর মান বসিয়ে দিই 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এখানে ডট প্রোডাক্ট ইউজ হয়েছে কারণ হচ্ছে ই হচ্ছে ভেক্টর, এ ভেক্টর, এবং এদের প্রোডাক্ট অর্থাৎ গুণ করে আমরা যে ফাই বা তড়িৎ ফ্লাক্স পাচ্ছি এটি কিন্তু একটি স্কেলার রাশি। এবং এখানে হয়ে যাচ্ছে 16 কে ক্যাপ। তো ডট প্রোডাক্টের নিয়ম তো আমরা ক্লাস 11-এ শিখেছো যে আই এর সাথে আই, জের সাথে জে, কে এর সাথে কে, ডট প্রোডাক্ট হলে তার ভ্যালুটি থাকে, এবং আই এর সাথে কে করলে বা জের সাথে কে করলে যেহেতু আই এবং কে বা জে কে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে এবং cos 90 ভ্যালু 0 হয়ে যায়, সেই জন্য সেগুলোর ভ্যালু 0 হয়ে যাবে। আমাদের শুধু কে এর সাথে কে এর প্রোডাক্টটাই শুধু পড়ে থাকবে। তাহলে কে এর সাথে কে এর প্রোডাক্ট হচ্ছে 10 ইন্টু 16 করলে কত হচ্ছে 48 হয়ে যাচ্ছে, আর কে ক্যাপ মাল্টিপ্লাই করলে 1 হয়, এটা ভেক্টরের নিয়ম এগুলো।
তো এখানে হচ্ছে 48 হয়ে গেল। আর ফ্লাক্সের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম। তাহলে আমাদের এখানে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, এখানে আমি ভেক্টরের যে রুলসগুলো আছে সেগুলো একটু লিখে দিচ্ছি। যেমন আই ডট আই করলে আমাদের কত আসে? 1 আসে। কেন? কারণ হচ্ছে আই তো হচ্ছে তোমার হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা কি বলি, একক ভেক্টরকে আই দিয়ে লিখি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা জে ক্যাপ দিয়ে লিখি, এবং জেড বরাবর একক ভেক্টরকে আমরা কি করি, কে ক্যাপ দিয়ে লিখি আমরা। তো আই এর সাথে আই এর ডট প্রোডাক্ট করছি, তাহলে আই আই মানে সেম ডিরেকশনে নিলাম, তাহলে ওদের মধ্যবর্তী কোণ কত হলো? 0 হলো। তাহলে আই ডট আই যদি আমরা করি তাহলে কি হচ্ছে, আই বলতে তো একক ভেক্টর, এর মান 1 হয়, এই আই এরও মান 1 হচ্ছে, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0, তাহলে এখানে হয়ে যাবে cos 0। এবার cos 0 এর ভ্যালু 1 হয়, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 অর্থাৎ 1 পাচ্ছি। এভাবে আমরা কিন্তু জে ডট জে কে ডট কে এর ভ্যালুও কি পাবো? 1ই পাবো। কিন্তু যখন আমরা হচ্ছে আদার্সের সাথে করছি, অর্থাৎ আই এর সাথে যদি আমরা জেড ডট প্রোডাক্ট করি, তাহলে আই এর ভ্যালু তো 1, জের ভ্যালুও 1, এবং কস এবার আই আর জে, তাহলে দেখো এখানে আই তো এ বরাবর আর জে তো এই বরাবর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। তাহলে cos 90-র ভ্যালু কত হয়? 0 হয়। তাহলে হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু 0, তাহলে 0 হয়ে গেল। অর্থাৎ আদার্সের সাথে ডট প্রোডাক্ট হলেই কিন্তু কী হবে? 0 হবে। চলো পরবর্তীতে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে প্রদত্ত চিত্র অনুযায়ী ঘনকের বর্গাকার তলের কেন্দ্রে, এখানে একটি আমরা ঘনকের ছবি দেখতে পাচ্ছি। তো বর্গাকার তলের কেন্দ্রে কিউ আধান রাখা হলে ঘনকটির সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, এখানে কিন্তু এই যে কিউ আধানটি যে রাখা হয়েছে, এখানে একটি কিউ আধান রাখা হয়েছে, সেই কিউ আধানটি কিন্তু ঘনকের ভেতরে নেই। যদি ভেতরে হতো তাহলে আমরা এখানে, যদিও এটা আমরা হচ্ছে গাউসের সূত্র দিয়ে করব, গাউসের উপপাদ্যটা কি হচ্ছে যে কোনো বদ্ধতলের ভেতরে যদি হচ্ছে কিউ পরিমাণ আধানকে রাখা হয়, তাহলে সেই বদ্ধতল থেকে যে তড়িৎ ফ্লাক্স বের হবে, সেই তড়িৎ ফ্লাক্সের মান কত হবে? সেই আধানের 1/ε গুণ, অর্থাৎ ফাই ইকুয়ালস টু কি হয়? কিউ এনক্লোজ বাই এপসাইলন নট হয়, এটা হয়। কিন্তু এখানে কিন্তু আমাদের আধানটি কিন্তু এই যে ঘনক দ্বারা যে বদ্ধতল আছে তার ভেতরে নেই, সে কিন্তু ঘনকের একটি সারফেসে আছে। তো আমাদের গাউসের নীতিটা অ্যাপ্লাই করার জন্য বা গাউসের উপপাদ্যটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু একটা বদ্ধতল কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। তো বদ্ধতল ধরে নেওয়ার জন্য আমরা এখানে কি করব, যেহেতু এটি হচ্ছে একটি এ বাহু বিশিষ্ট ঘনক, তো আমরা এখানে এর পাশে আরেকটি ঘনক এখানে কনসিডার করে নেব। তাহলে কি হবে, এখানে যে ঘনকটি আমরা কনসিডার করব সেই ঘনক আর এই ঘনকের মাঝখানে এই আধানটা থাকবে। মানে এখানে যদি আরেকটা ঘনক এখানে আমরা ধরে নিই এভাবে, এখানে যদি আমরা আরেকটি ঘনক বানিয়ে নিই, তাহলে কিন্তু এটি আর ঘনক থাকবে না, এটি এখন কি হয়ে যাবে? এটি একটি আয়ত ঘন হয়ে যাবে। তো আয়ত ঘনর কেন্দ্রে কিন্তু আধানটা তখন অবস্থান করবে। তাহলে এখন সেটা একটা কি হচ্ছে? বদ্ধতল হয়ে যাচ্ছে। তাহলে পুরো আয়ত ঘনত্ব যেহেতু একটা বদ্ধতল হয়ে গেল, তাহলে আমরা তার ক্ষেত্রে কি করতে পারবো? গাউসের উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ ফ্লাক্স ইকুয়াল টু কি হবে? কিউ এনক্লোজ বাই এপসাইলন নট, অর্থাৎ এর ভেতরে আধান আছে কিউ, তার এপসাইলন 1/ε গুণ হচ্ছে। তাহলে এই যে এক্সট্রা করে আমরা যেটি ধরলাম সেটি ধরে পুরোটার মানে আয়ত ঘনটার ক্ষেত্রে ফ্লাক্সের মান হচ্ছে এটা, কিন্তু আমাদের তো সেটা বলেনি, আমাদের তো শুধু অর্ধেকটা দিয়েছিল, এটা এই আধানটা ছিল মাঝখানে। তার মানে কি পুরোটা ছিল দুটো ঘনক, তাহলে আমাদের বলেছিল তো শুধু একটা ঘনকের ক্ষেত্রে তাহলে কতটা সারফেস হচ্ছে, মানে অর্ধেকটা সারফেস হবে। তাহলে আমাদের এখানে কি হবে? ফ্লাক্সের মানটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র এখানে তাহলে এখন কি করতে হবে? এটাকে হাফ করে দিতে হবে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। তো এইভাবে কিন্তু গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করতে গেলে কিন্তু প্রথমে একটু বদ্ধতল কনসিডার করতে হবে।
তাহলে এখানে আমাদের অপশন হয়ে যাচ্ছে, অপশন নাম্বার বি নাম্বারটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বলছে তিনটি বিন্দু আধান এ Q1 -4Q এবং 2Q সমবাহু ত্রিভুজ ABC এর দৈর্ঘ্য L। এখানে একটা সমবাহু ত্রিভুজ দিয়েছে, সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য L দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাহু সমান হয় আমরা জানি। আর এ বিন্দুতে Q আধান আছে, এখানে মিস্টেক করে Q1 হয়েছে, শুধু Q হবে, এটা 1 হবে না। আর বি বিন্দুতে -4Q আধান রয়েছে এবং সি বিন্দুতে 2Q আধান রয়েছে। বলছে প্রতিস্থাপন করা হয়েছে, আধানগুলিকে অসীমে পৃথক করতে কি পরিমাণ কাজ করতে হবে। আধানগুলো তো এখন বর্তমানে এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোতে আছে, এই আধানগুলো অসীমে চলে যাবে সবাই, মানে এদের পরস্পরের মাঝের দূরত্ব অসীম হয়ে যাবে। তো ওরা তো আর নিজে নিজে যাবে না, কার্য করতে হবে। তাহলে কতটা কার্য করতে হবে, তো সেই কার্যের মানটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা এখন যে সিস্টেমটা হয়ে আছে এর মধ্যে কতটা শক্তি সঞ্চিত আছে সেটা কিন্তু আমাদেরকে প্রথমে বের করতে হবে। তো এখনকার শক্তি কতটা আছে সেটা আমরা বের করে নিই। আর যখন এই আধানগুলো অসীমে চলে যাবে তখন কিন্তু তাদের শক্তি কি হবে, শূন্য হয়ে যাবে। কারণ অসীম থেকে নিয়ে এসে যখন আমরা সংস্থাটা তৈরি করি তখন আমাদের কৃতকার্য করতে হয়। এবার যেহেতু আবার অসীমে চলে যাচ্ছে তাহলে ওদের শক্তি আবার কি হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে ওদের শক্তি বলতে এই সংস্থার মধ্যে যে শক্তিটা জমা হয়ে আছে সেটা হচ্ছে স্থিতি শক্তির আকারে আছে। তো স্থিতি শক্তির ফর্মুলা কি হয়, স্থিতি শক্তির ফর্মুলা হচ্ছে U = 1/4πε0 QI QJ RIJ, অর্থাৎ দুটি আধান I এবং J, এই দুটি আধানের মাঝের দূরত্ব যদি হচ্ছে এটা হয় RIJ হয়, তাহলে ওদের মধ্যে মানে ওরা যে সিস্টেমটা তৈরি করছে তার মধ্যে যে শক্তিটা জমা থাকে সেটার মান হচ্ছে এইটা। কিন্তু এখানে তো আমাদের তিনটা আধান আছে, তিনটা আধান দিয়ে কত জোড়া সিস্টেম তৈরি হচ্ছে, তার জন্য টোটাল কতটা শক্তি বা স্থিতি শক্তি জমা থাকবে সেটা আমরা যদি বের করতে চাই তাহলে এরকম হবে। U = হবে 1/4πε0, তো সবার সাথেই থাকবে, তাহলে এটা আমরা কমন নিয়ে নিলাম। এবার দেখো যে কতগুলো সিস্টেম হচ্ছে, এ আর বি এই দুজন মিলে একটা সিস্টেম হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে QA QB বাই, যেহেতু দূরত্বটা বাহুর দৈর্ঘ্য তাহলে L লিখে দিলাম এখানে, প্লাস বি আর সি মিলে একটা সিস্টেম হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, QB QC ডিভাইড, দূরত্ব তো সেম। সিমিলারলি AC বা CA মিলে একটা সিস্টেম হবে, প্লাস QC QA ডিভাইড L। তো এই হচ্ছে তিনটা সিস্টেম হচ্ছে এবং তাদের টোটাল এনার্জির পরিমাণটা আমরা এখানে লিখে ফেললাম। আমাদের আধানগুলোর মান দেওয়া আছে, আমরা সেগুলো বসাবো, তাহলে এনার্জিটা পেয়ে যাব। তো সেগুলো বসিয়ে দিই। 1/4πε0 থেকে গেল, কিউ এর ভ্যালু অর্থাৎ শুধু কিউ ইন্টু QB হচ্ছে -4Q ডিভাইড L, প্লাস -4Q ইন্টু 2Q ডিভাইড L, প্লাস 2Q ইন্টু Q ডিভাইড L। তাহলে এখানে হয়ে যাচ্ছে -4Q² ডিভাইড L -8Q² ডিভাইড L প্লাস 2Q² ডিভাইড L। -4Q² -8Q² প্লাস 2Q², তাহলে হচ্ছে -8 আর হচ্ছে এখানে -4, তাহলে -12 থেকে হচ্ছে 2 কেটে গেলে তাহলে হচ্ছে 10 থাকছে। তাহলে আমাদের আসছে এখানে
1/4 পাই এপসাইলন নট 10 মাইনাস 10 কিউ স্কোয়ার ডিভাইড এল। এখানে আমরা এটাকে 2 দিয়ে কাটাকাটি করে নিতে পারি, তাহলে আসবে হচ্ছে 5 মাইনাস 5 কিউ স্কোয়ার ডিভাইড 2 পাই এপসাইলন নট এল। আচ্ছা এইটি, তাহলে আমরা এই যে সিস্টেমটা যে তৈরি হয়ে আছে, এই সিস্টেমের মধ্যে যে স্থিতি শক্তি জমা আছে তার পরিমাণ আমরা বের করলাম। এটাকে আমরা ধরে নিচ্ছি যেটা হচ্ছে প্রাথমিক এনার্জি, ইউ আই দিয়ে ডিনোট করে দিলাম। তাহলে এর মান কত পেলাম আমরা? মাইনাস 5 কিউ স্কোয়ার ডিভাইড 2 পাই এপসাইলন নট এল। আচ্ছা, এরপরে আমরা কি বললাম, যেহেতু এরা অসীমে চলে যাচ্ছে, অসীমে চলে গেলে এদের টোটাল আধান কি হবে? শূন্য হয়ে যাবে, অর্থাৎ ইউ এফ ইকুয়াল টু 0। তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য ইকুয়াল টু আমরা লিখতে পারবো W ইকুয়াল টু হচ্ছে ইউএফ মাইনাস ইউআই। তাহলে ইউএফ তো 0, মাইনাস 5 কিউ স্কোয়ার ডিভাইড 2 পাই এপসাইলন নট এল। তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 5 কিউ স্কোয়ার ডিভাইড 2 পাই এপসাইলন নট এল। তাহলে এটি হচ্ছে আমাদের সেই কৃতকার্যের পরিমাণ এই আধানগুলোকে অসীমে নিয়ে যাওয়ার জন্য। তো কোনো অপশন আমাদের মিলছে এখানে? অপশন নাম্বার এ, হ্যাঁ অপশন নাম্বার এটাই হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে। সবাই করে নাও। আচ্ছা, বলছে কোনো একটি অঞ্চলে তড়িৎ বিভব ভি ইকুয়াল টু দেওয়া আছে 6xy মাইনাস ওয়াই প্লাস 2yz। বলছে 1,1,0 বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? তো তড়িৎ বিভবের সাথে তড়িৎ ক্ষেত্রের সম্পর্কটা কি হয়? তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্রের সম্পর্কটি হচ্ছে ই ইকুয়াল টু মাইনাস ডেল ভি। ডেল বলতে এখানে ডেল অপারেটর, অর্থাৎ এটিকে যদি আমরা ভাঙিয়ে লিখতে চাই তাহলে এরকম আসবে ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ভি বাই ডেল জেড কে ক্যাপ। অর্থাৎ এটি কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ যখন ভেরিয়েবল একাধিক হয়ে যায় তখন সেটিকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ বলি। তো আমাদের এখানে তাহলে প্রথমে ই এর এক্স ওয়াই জেড কম্পোনেন্টগুলো আমরা আলাদা আলাদা করে প্রথমে বের করে নিই, তারপরে আমরা টোটালটা বের করব এবং তারপরে হচ্ছে 1,1,0 বিন্দুতে বের করে নেব। তাহলে আমরা যদি ইএক্স বের করতে চাই, ইএক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, তার সাথে আই ক্যাপ থাকবে। তো আমরা হচ্ছে ডেরিভেটিভটা করে নিই প্রথমে। তাহলে হচ্ছে এইটিকে যদি আমরা এটি হচ্ছে আমাদের পোটেনশিয়াল বা বিভবের ভ্যালু, তাহলে হচ্ছে মাইনাস ডেল ডেল এক্স। আমি প্রথমটি হচ্ছে ভেঙে ভেঙে দেখাচ্ছি, তারপরে ডিরেক্ট করে দেবো। ভি এর ভ্যালু আমাদের কত দেওয়া আছে? 6xy মাইনাস ওয়াই প্লাস 2yz। তো এক্সের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে তো এখানে ওয়াই এবং 2yz এগুলোকে তো এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে আমাদের শুধুমাত্র এইটা, এখানে এক্স আছে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আমরা কত পাবো? 6y, ঠিক আছে। এবং যেহেতু এর পাশে আমাদের হচ্ছে কি হবে? আই ক্যাপ হবে। এবার আমরা হচ্ছে সিমিলারলি ইউআই এর ভ্যালু বের করলে কি হবে? ডেল ডেল ওয়াই 6xy মাইনাস ওয়াই প্লাস 2yz। তাহলে এটিকে হচ্ছে মাইনাসটাকে রেখে দাও সামনে, এই পুরোটাকে হচ্ছে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করো। তাহলে তোমার হচ্ছে এইখানে ওয়াই রেসপেক্টে করলে প্রথমে এখানে 6x আছে, তাহলে তোমার হচ্ছে 6x হয়ে যাবে, এইখানে এটা 1 হয়ে যাচ্ছে, মাইনাস 1
প্লাস এখানে হচ্ছে তোমার প্লাস 2z হচ্ছে। তাহলে এটি হচ্ছে ইওয়াই এর ভ্যালু, আর এখানে আমাদের কি লিখবো, জে ক্যাপ। আচ্ছা, এবার আমাদের কিন্তু পয়েন্টগুলো দেওয়া ছিল, এখানে এক্স ওয়াই এবং জেড এর ভ্যালু দেওয়া ছিল। তো আমরা হচ্ছে এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে ইএক্স এর ভ্যালু কত পাবো, এখানে ইএক্স এর ভ্যালু পাবো -6, ওয়াই এর ভ্যালু তো 1, তার সাথে আই ক্যাপ, এবং ইওয়াই এর এক্স এর ভ্যালু 1, তাহলে এখানে আমরা হচ্ছে 6 ইন্টু 1 করে দিলে হচ্ছে 6 পাচ্ছি, -1, আর জেড এর ভ্যালু যেহেতু 0, তাহলে এই পার্টটা তোমার কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে 6 - 1 করলে হচ্ছে -5 জে ক্যাপ। আচ্ছা, এবং সিমিলারলি আমরা হচ্ছে ইজেড এর ভ্যালুটাও বের করি। তাহলে হচ্ছে ইজেড ইকুয়াল টু হবে -del del z 6xy - y প্লাস 2z। তো এখানে তো কোনো y এর টার্ম নেই, 0 হয়ে যাবে। এখানেও কোনো এখানেও কোনো z এর টার্ম নেই, 0 হয়ে যাবে। এখানেও z এর টার্ম নেই, 0 হয়ে যাবে। তাহলে শুধু এখানে করলে তোমার হচ্ছে আসবে কত, -2 কে ক্যাপ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে টোটাল তড়িৎ ক্ষেত্র কত পেলাম, ই ইকুয়াল টু হবে ইএক্স প্লাস ইওয়াই প্লাস ইজেড। আচ্ছা, সবগুলোর সামনে মাইনাস আছে, তো মাইনাস আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস কমন নিলাম, 6 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এটি হলো আমাদের টোটাল তোমার হচ্ছে ই এর মান। আচ্ছা, তাহলে দেখো অপশন নাম্বার কততে মিলছে এটা, এখানে +2 প্লাস, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কি সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে। অর্থাৎ আমাদের ই ইকুয়াল টু -del v, এই সম্পর্কটি ইউজ করে আমরা কিন্তু এরকম টাইপের নিউমেরিক্যাল করতে পারবো। আচ্ছা, দেখো এখানে এই প্রশ্নটিতে কি বলা হচ্ছে, ত্রিমাত্রিক দেশে অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেসে দুটি বিন্দু আধান, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউকে যথাক্রমে 4,0,0 বিন্দু এবং -4,0,0 বিন্দুতে স্থাপন করা হয়েছে। তো বলছে সমবিভব তলের সমীকরণ। সমবিভব মানে কি, বিভবের মান কি হয়, একই থাকে, কনস্ট্যান্ট থাকে, বিভব চেঞ্জ হয় না। তো আধান দুটোকে আমরা প্রথমে বসাই 3 ডাইমেনশনাল স্পেসে। এটি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটি হচ্ছে জেড অ্যাক্সিস। তো প্লাস কিউ আধানের অবস্থান হচ্ছে এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 0। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে এখান থেকে এই পর্যন্ত 4, অর্থাৎ এখানে হচ্ছে প্লাস কিউ আধানটি রয়েছে, এবং মাইনাস কিউ আধান কোথায় রয়েছে, -4, অর্থাৎ এক্স এর ভ্যালু কিন্তু -4, অর্থাৎ আমাদের কিন্তু নেগেটিভ এক্স অ্যাক্সিসও লাগছে। অর্থাৎ এটাকে আমরা এক্স ড্যাশ দিয়ে ডিনোট করলাম। তাহলে এটা 4 হলে এই দিকটা -4 এতটা হবে, এখানে মাইনাস কিউ আধানটা রয়েছে। তাহলে প্লাস কিউ আধান রয়েছে এই দিক পজিটিভ এক্স অ্যাক্সিসে 4 এবং নেগেটিভ আধানটা রয়েছে -4 রয়েছে। আচ্ছা, তো যেহেতু আমাদের বলেছে যে এখানে আধান দুটিকে এই বিন্দুতে স্থাপন করা হলো, তাহলে সমবিভব তলের সমীকরণ কি হবে। তো আমরা প্রথমে এই দুটো আধানের জন্য ধরে নিচ্ছি আমরা যে কোনো একটা বিন্দু পি, এখানে এই দুটো আধানের জন্য বিভবের মান কত হবে সেটা আমরা প্রথমে বার করব। অর্থাৎ আমরা এখানে ধরে নিচ্ছি যে এই জায়গাটাতে আমাদের সমবিভব তল হবে, অর্থাৎ এক্স ওয়াই এবং জেড বিন্দুতে সমবিভব তল যদি থাকে, তাহলে মাইনাস কিউ আধানের জন্য এখানে বিভব বের করব এবং প্লাস কিউ আধানের জন্য এখানে বিভব বের করব, এবং টোটাল বিভবটা তাহলে কি হবে, 0 হবে। তো বিভব বের করা যাক।
আচ্ছা, বিভবের রাশিমালা কি হয়? ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট আধান বাই দূরত্ব। এবার আমরা প্রথমে হচ্ছে ধরো যদি আমরা বলি যে মাইনাস আধানের জন্য যদি প্রথমে বলি, তাহলে এখানে উপরে কি হবে? মাইনাস কিউ হবে। আর দূরত্ব, দূরত্ব এইখান থেকে যখন আমরা এই পি বিন্দু দূরত্ব করব, তো এক্স অরিজিন থেকে কিন্তু এই মাইনাস আধানটা কিন্তু এক্সে মানে বেশি, এক্সের এই ভ্যালুটা কি আছে মানে বেশি দূরত্ব অরিজিন থেকে, এটা কিন্তু বেশি হচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। অর্থাৎ মাইনাস কিউ এর ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এক্স প্লাস 4 হয়ে যাবে, তার স্কোয়ার হবে, আর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং তার রুট করলে আমরা কিন্তু এর থেকে এই দূরত্বটা পেয়ে যাচ্ছি। সিমিলারলি আমরা হচ্ছে যদি প্লাস কিউ এর জন্য আমরা যদি বের করতে চাই বিভব, তাহলে ভি ইকুয়াল টু কত হবে? 1/4 পাই এপসাইলন নট কিউ, এবং দূরত্বটি কত হবে? এক্স মাইনাস 4, যেহেতু প্লাস কিউ আধান এইদিকে 4 এগিয়ে আছে, তাহলে 4 মাইনাস হয়ে যাচ্ছে, এক্স মাইনাস 4 এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, এবার আমরা তাহলে টোটাল যে বিভবটা হবে সেটা কি হবে? 0 হবে, অর্থাৎ এই দুটোকে অ্যাড করে দেবো আমরা। এটি হচ্ছে মাইনাস কিউ এর জন্য, এটা হচ্ছে প্লাস কিউ এর জন্য। অর্থাৎ ভি ইকুয়াল টু কত হবে? এখানে আমরা কমন নিয়ে নিচ্ছি 1/4 পাই এপসাইলন নট, কমন নিয়ে নিলাম। আচ্ছা, মাইনাস কিউ ডিভাইড আমাদের এই টার্মটা থাকবে নিচে, এবং প্লাস এখানে হচ্ছে তোমার হচ্ছে প্লাস কিউ বাই সেম টার্মই থাকছে এখানে, তো সেটি আমি আর এখন লিখছি না। আচ্ছা, ইকুয়াল টু কী হবে? 0 হবে। আচ্ছা, এদের মধ্যে একটি টার্ম দুটো সেম আছে, একটি হচ্ছে মাইনাস আধানের জন্য, একটি প্লাস আধানের জন্য। আমরা হচ্ছে একটি টার্মকে যদি ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে কি লেখা যাবে? 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইড রুট ওভার এক্স মাইনাস 4 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যাবে? এই যে টার্মটা মাইনাস ছিল সেটাকে আমরা হচ্ছে রাইটে নিয়ে চলে গেলাম, তাহলে সেটি কি হচ্ছে? পজিটিভ হয়ে যাবে। তাহলে হচ্ছে কিউ ডিভাইড, আচ্ছা এখানেও 1/4 পাই এপসাইলন নট থাকবে, বা আমরা এখানে কিন্তু আগেও এটাকে কেটে, যেহেতু এই সাইডে 0 ছিল, তো আমরা কিন্তু এটাকে আগেও ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে এটা আমরা না লিখলেও চলবে, আমরা এটাকে ক্যান্সেলই করে দিচ্ছি, 1/4 পাই এপসাইলন নটটাকে ক্যান্সেল করে দিলাম। তাহলে শুধু আমাদের এই টার্মগুলো পড়ে থাকছে, এক্স প্লাস 4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইবার এখানে কিউও কেটে যাচ্ছে আমাদের কিন্তু, তাহলে 1/, শুধু এই রাশিটা পড়ে থাকছে। এবার আমরা কি করব? বোথ সাইডকে হোল স্কোয়ার করে দেবো, স্কোয়ারিং, হ্যাঁ স্কোয়ারিং বোথ সাইড। তাহলে আমরা কি পাবো? এই রুটগুলো কি হবে? উঠে যাবে, তাহলে পড়ে থাকবে কি? রুট তো উঠে যাবে, এবং এগুলোকে আমরা হচ্ছে ডায়াগোনালি কি করব? এ করে দেবো, মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আমাদের যেটা পড়ে থাকবে যে এক্স মাইনাস 4 এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 4 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে এক্স ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, জেড স্কোয়ারও কেটে যাচ্ছে, তাহলে শুধু আমাদের এখন পড়ে থাকলো এক্স মাইনাস 4 এর স্কোয়ার এবং এইদিকে এক্স প্লাস 4 এর স্কোয়ার। এটাকে আমরা হচ্ছে ফর্মুলা দিয়ে ভাঙিয়ে নিই, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 16 হয়ে যাবে, ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 4 প্লাস 16 হচ্ছে। তাহলে এখানেও দেখো এক্স স্কোয়ার কেটে গেল, আর 16 কেটে গেল, তাহলে হচ্ছে মাইনাস 2x4 মানে হচ্ছে মাইনাস 8x, আর এইদিকেও হচ্ছে তোমার হচ্ছে 8x। তাহলে আমরা যদি দুটোকে একদিকে নিয়ে চলে যাই, তাহলে কি হয়ে যাবে? 16x হয়ে যাবে, 16x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদের এখানে যে বিন্দুটা আমরা ধরেছিলাম যে পি বিন্দু সমবিভব তল হবে, তো যেটা আমরা ক্যালকুলেশন করে পেলাম, তো x ইকুয়াল টু 0-তে সেটা সমবিভব তল হচ্ছে। অর্থাৎ x ইকুয়াল টু 0 মানে তো এই পয়েন্টটা, মানে এখানে যে তলটা আছে সেই তলটা হবে, x এর ভ্যালু 0 হবে। তাহলে x এর ভ্যালু যদি 0 হয়, তাহলে সেটা কোন তলকে প্রকাশ করবে? তো x এর ভ্যালু 0, অর্থাৎ এই যে এখানে তোমার যেটা আছে y এবং z, এখানেই তো এই বরাবর এই বিন্দুতেই তো x এর ভ্যালু এবং x এর ভ্যালু কি হচ্ছে? 0 হচ্ছে। তার মানে yz তলকে এখানে বোঝানো হচ্ছে, yz তলের ওপরে তাহলে কি হবে?
বিভবটা কি হচ্ছে, সেম হচ্ছে, অর্থাৎ এই ওয়াইজেড তলটাই হচ্ছে আমাদের সমবিভব তল। তো তাহলে আমাদের কন্ডিশনটা কি আসলো, তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে আমরা সমবিভব তল পাচ্ছি, তাহলে আমাদের এ নাম্বারটা হয়ে যাচ্ছে এখানে কি সঠিক উত্তর। এটা একটা অনেক বড় ক্যালকুলেশন করতে হচ্ছে, তো কিছু করার নেই, ঠিক আছে। চলো আর কিছু আছে। আচ্ছা, আচ্ছা এখানে বলা হচ্ছে যে চারটি ধাতব পাত, এটি একটি ধাতব পাত, এটি একটি এবং এটি, চারটি ধাতব পাতকে চিত্রের ন্যায় সংযোগ করা আছে। বলছে প্রতিটি পাতের ক্ষেত্রফল সেম আছে এ, এবং প্রতি দুটি পাতের মধ্যবর্তী ব্যবধানও ডি, মানে এই পাত আর এই পাতের দূরত্ব ডি দেওয়া হয়েছে, এবং এই দুটো পাতের মাঝেও দূরত্ব ডি, এই দুটোর মাঝেও দূরত্ব ডি দেওয়া হয়েছে। হলে এক্স ও ওয়াই বিন্দু দুটির মধ্যে, এই যে এক্স এখানে ওয়াই, ধারকত্বের মান কত হবে। তো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি ছবি দেখে, যে এখানে কিন্তু সমান্তরাল পাত ধারক তৈরি হচ্ছে। তো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা হচ্ছে সি ইকুয়াল টু হয় অ্যাপসিলন নট এ ডিভাইড ডি। অ্যাপসিলন নটটা হচ্ছে তোমার কি মাধ্যমের তড়িৎভেদ্যতা, শূন্য মাধ্যমের, এটা হচ্ছে ওই সমান্তরাল পাতগুলোর ক্ষেত্রফল, আর ডিটা হচ্ছে সেই সমান্তরাল পাতগুলোর মাঝের দূরত্ব। তো এখানে আমাদেরকে দেখতে হবে, এবার আমরা কি জানি ধারকের ক্ষেত্রে কি হয়, ধারকের ক্ষেত্রে তো দুটো সমান্তরাল পাত থাকে, এই পাতগুলোর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল এ, এটারও ক্ষেত্রফল এ, এবং এদের মাঝে যে দূরত্বটা আছে এটা হচ্ছে কি ডি আছে। এবং ধারকের কি হয়, একটাতে প্লাস আধান থাকলে একটাতে মাইনাস আধান থাকে, অর্থাৎ এদের মাঝে কিছুটা বিভব প্রভেদ থেকে কিন্তু একটা ধারক সৃষ্টি হয়। তো আমরা যদি ধরে নিই যে একে যদি আমরা হচ্ছে প্লাস আধান দিয়ে দিই, তো এক্সকে, তাহলে এক্সের সাথে তো কানেক্টেড হয়ে আছে দুটো পাত, এই পাতটাও তাহলে কি হবে, ধনাত্মক হয়ে যাবে, এই পাতটাও কি হবে, ধনাত্মক হয়ে যাবে, তাহলে এটি ধনাত্মক হয়ে গেল, এটি ধনাত্মক হয়ে গেল। এবং আমরা যদি ওয়াইকে হচ্ছে যদি আমরা হচ্ছে নেগেটিভ আধান দিয়ে দিই, একে যদি আমরা নেগেটিভ আধান দিই, তাহলে এই পাতটা নেগেটিভ হয়ে যাবে এবং এই পাতটাও কি হবে, নেগেটিভ আধান হয়ে যাবে। তাহলে আমরা দেখি যে ধারক হওয়ার জন্য আমাদের তো দুটো পাতে দুটোতে ডিফারেন্ট বিভব থাকতে হবে। তাহলে এখানে আমরা এই পাত এবং এই পাত দেখতে পাচ্ছি, এখানে প্লাস আধান আছে, এটাতে মাইনাস আধান আছে, তাহলে এইটি একটি ধারক তৈরি করতে পারে। এখানে মাইনাস আধান, এখানেও মাইনাস আধান, তাহলে এইখানে এই দুটো পাত দিয়ে কিন্তু বিভব কি হচ্ছে, এখানে দুটোর ক্ষেত্রে বিভব যেহেতু শূন্য হচ্ছে, তো বিভব শূন্য হলে কিন্তু ধারক সৃষ্টি করতে পারবে না। তাহলে এইখানে কিন্তু কোনো ধারকত্ব, আমরা ধারক কিন্তু পাচ্ছি না। এবং এখানে মাইনাস আধান প্লাস আধান, তাহলে এটাও একটা ধারক তৈরি করতে পারবে। তাহলে ধারক হওয়ার জন্য আমাদের যে কন্ডিশন আছে, তো সেই কন্ডিশন স্যাটিসফাই করছে। এখানে আমাদের যে পাতগুলো আছে তার মধ্যে দুই জায়গাতে আমরা শুধু সেটা দেখতে পেলাম, অর্থাৎ এখানে এবং এখানে দুটো ধারক তৈরি হচ্ছে, এখানে কিন্তু ধারক তৈরি হচ্ছে না, কারণ এই দুটো পাতের দুটোতেই নেগেটিভ আধান আছে, অর্থাৎ বিভব কি হচ্ছে, সেম হচ্ছে। বিভব প্রভেদ যদি জিরো থাকে তাহলে কিন্তু কোনো ধারক তৈরি করতে পারবে না। তাহলে দুটো ধারক হচ্ছে, একটা ধারকের ধারকত্ব কত, একটা ধারকের ধারকত্ব হচ্ছে তোমার হচ্ছে সি ইকুয়াল টু অ্যাপসিলন নট এ ডিভাইড ডি। তাহলে দুটো ধারকের জন্য কত হবে, শুধু 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর হবে আমাদের। এটি হচ্ছে আজকের আমাদের শেষ প্রশ্ন, ধারক থেকেই আছে। আচ্ছা, বলছে 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের 5টি ধারককে চিত্রে দেখানো হয়েছে, সাজানো হয়েছে। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব মাইক্রোফ্যারাড এককে কত হয় বার করতে বলেছে। তো আমরা প্রথমে হচ্ছে ধারকত্বের যে সমবায় হয়, আমাদের ধারকত্বের কয় রকমের সমবায় হয়, 2 রকমের সমবায় হয়। একটা হচ্ছে তোমার শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তো শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব সিএস ইকুয়াল টু কী হয়, 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস ডট 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 এরকম করে হয়। অর্থাৎ আমরা রোধের ক্ষেত্রে যেটা করেছিলাম তার উল্টোটা হয় এখানে। এবং সমান্তরালে কি হয়, সিপি ইকুয়াল টু কী হয়, শুধু অ্যাড হয়ে যায়, C1 প্লাস C2 প্লাস ডট 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 যোগ হয়ে যায়। অর্থাৎ সমান্তরাল সমবায় থাকলে শুধু যোগ হয়ে যাবে, আর শ্রেণী সমবায় থাকলে 1/, করে আমরা যেভাবে ক্যালকুলেশন করি সেভাবে করতে হবে। তো এই ছবির মধ্যে আমরা এবার দেখি যে কোনগুলো শ্রেণীতে আছে এবং কোনগুলো সমান্তরালে আছে। তো
তো এ এবং বি বিন্দুর সাপেক্ষে যদি আমরা দেখি, তো প্রথমে আমরা হচ্ছে এই ধারকের সাথে এই ধারক দেখতে পাচ্ছি, এরা কিন্তু শ্রেণীতে আছে, মানে এরা পর পর লাগানো আছে, একটির শেষ প্রান্ত অপরটির প্রথম প্রান্ত লাগানো আছে, অর্থাৎ এরা শ্রেণী সমবায় আছে। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব বের করতে গেলে তো আমাদের এই ফর্মুলা দিয়ে করতে হবে। এবং দুটো যদি থাকে, শুধু দুটোর ক্ষেত্রে আমরা হচ্ছে মানে এখান থেকেই আসে, সেটা গুণফল বাই যোগফল করে দিলে কিন্তু আমরা একবারে পেয়ে যাই। তাহলে এ বি আর বি এর মধ্যে এই দিকে যে দুটো ধারক আছে, এদের তুল্য ধারকত্ব কত হবে? দুটোরই মান তো 2 করে দেওয়া আছে, তাহলে সি 1 ধরে নিলাম এটির ভ্যালু, তাহলে হচ্ছে গুণফল বাই যোগফল, তাহলে হচ্ছে 4/4 অর্থাৎ 1 হচ্ছে এইটুকু, তাহলে 1 আসলো। সিমিলারলি আমরা যদি এই নিচের দিকের এইটা ধারক এবং এইটা ধারক দেখি, এরাও সেম একই রকম শ্রেণী সমবায় আছে, তাহলে এটাকে আমরা যদি C2 বলি, তাহলে গুণফল বাই যোগফল হয়ে যাবে, তাহলে এটিও কত হচ্ছে 1 মাইক্রোফ্যারাড হচ্ছে, এবং মাঝখানে রয়েছে একটি 2 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা কি পেলাম? এইখানে এদের তুল্য ধারকত্ব 1 পেয়েছি, এইদিকে এই দুটোর তুল্য ধারকত্ব 1 পেয়েছি, এবং মাঝখানে একটি হচ্ছে 2 এর রয়েছে, এবং এরা কোন সমবায় আছে ছবি দেখে বোঝা যাচ্ছে, এরা হচ্ছে সমান্তরাল সমবায় আছে। আর সমান্তরাল সমবায়ের আমাদের ফর্মুলা হচ্ছে কি, শুধু অ্যাড করে দিতে হবে। তাহলে আমাদের তুল্য ধারকত্ব কত হচ্ছে? সি ইকুয়াল টু হচ্ছে 1 + 2 + 1 অর্থাৎ 4 মাইক্রোফ্যারাড। এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে, অপশন নাম্বার হচ্ছে সি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আমরা হচ্ছে ইউনিট 1 অর্থাৎ স্থির তড়িৎ ক্লাস 12-এর হচ্ছে 10টি এমসিকিউ করলাম। খুবই গুরুত্বপূর্ণ এগুলো, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে। এবং এরপরে আমরা হচ্ছে পরবর্তী যে ইউনিটটা আছে অর্থাৎ প্রবাহী তড়িৎ, অর্থাৎ ওহমের সূত্র এবং কারশফের সূত্র দিয়ে যে সমস্ত নিউমেরিক্যালগুলো আছে সেগুলো আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্র্যাকটিস করব। তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে, বাই বাই, টাটা।